কিছুদিন আগে এক রবিবার বিকেলে আমার ফ্ল্যাটের বারান্দা থেকে দেখলাম আকাশটাকে ভীষণ সুন্দর লাগছে। ভাবলাম ছাদে যাই। ঘড়ি তখনও 5টা বাজেনি। দেখলাম মিঠি নিজের আঁকার খাতা খুলে পুতুলকে আঁকা শেখাচ্ছে। ও রং খাতার সাথে থাকলে আমি বেশ নিশ্চিন্তে থাকি। তাই ওকে বিরক্ত করলাম না, কারণ ওকে এই সময় বিরক্ত করলে ও ছাদে গিয়ে আমায় এমন বিরক্ত করবে, আকাশের সৌন্দর্য দেখার আমার মাথায় উঠবে। বড্ড দুষ্টু মিঠি। তারপর যদি ফ্ল্যাটের অন্য বাচ্চারাও থাকে তো হয়েই গেল। ভেবেই আমি আর দাঁড়ালাম না। ইশারা থেকে শাশুড়িমাকে বলে নিঃশব্দে দরজাটা লক করে সোজা ছাদে। দেখলাম ছাদের দরজা খোলা, ভাগ্যিস খোলা। আসার অভ্যেস নেই বলে চাবিটাও আনিনি। যাই হোক, কেউ না কেউ আছে। কিন্তু আজকাল মাঝে মাঝে এমন হয়েছে চেনা মুখ দেখেই দাঁড়িয়ে দুদণ্ড কথা বলতেও ইচ্ছে করে না। আজকেই এরকম হচ্ছে। সকাল বিকেল সন্ধে এসব আর আলাদা করে উপভোগ করা হয় না। আজ সময় পেয়েছি, এখন উপভোগ করব। চেনা যেই থাক, একটু হেসেই অন্য দিকটায় চলে যাব। মস্ত ছাদ, যাওয়ার জায়গায় অভাব হবে না। নিঃশব্দে ছাদে ঢুকে দেখলাম ওই দিকটায় কেউ নেই। মনটা খুশি লাগলো। নাক টেনে নিঃশ্বাস নিলাম। কেমন যেন মাটি ভেজা গন্ধ পাচ্ছি। কোথাও যেন বৃষ্টি হয়েছে। আকাশে তাকিয়ে দেখলাম পাখির দল লম্বা লাইন করে উড়ে যাচ্ছে। বাড়ি ফিরছে বোধহয়। বাঁদিকে তাকিয়ে দেখলাম পাশের বাড়ির মেসোমশাই ছাদে বানানো ছোট্ট বাগানে জল দিচ্ছে। রোজ দেন সকাল বিকেল দুবেলা। কোনো দিন সেরকম ফুল ফুটতে দেখিনি, তাও ওনার চেষ্টার কোনো কমতি নেই। তার পাশের বাড়িতে দুটো বাচ্চা আবার ছাদে র্যাকেট খেলছে। আমি পাঁচিলের দিকে এগিয়ে এসে নিচে তাকালাম। 5তলা উঁচু থেকে নিচের মানুষগুলোকে বড্ডই ব্যস্ত মনে হলো। কেউ হাঁটছে, কেউ দোকান খুলছে, কেউ চা খাচ্ছে। এদের দেখে মনে হচ্ছে এই পৃথিবীতে আমি একমাত্র যার কোনো কাজ নেই। অলস মুহূর্তে দাঁড়িয়ে আশপাশ সব দেখতে দেখতে চোখ আটকালো আমার ছাদেরই একটা কোণায়। দেখলাম দোতলার শান্তা বৌদির ছেলে ছাদের একদম কোণায় পাঁচিলের গা ঘেঁষে দাঁড়িয়ে নিচু হয়ে কি যেন দেখছে। বড্ড চুপচাপ সে, আর শান্ত এই প্রিয়ম আর প্রিয়া। শান্তা বৌদির 2 যমজ ছেলে মেয়ে। পুরো ফ্ল্যাট জানে এই 2 ভাই বোন ভীষণ ভালো। আমি নিজেও মিঠিকে বলি, দেখ কি ভালো প্রিয়া দিদি আর প্রিয়ম দাদা। বড় ওরা, মিঠির থেকে বেশ অনেকটাই। এবছর 12-এ উঠবে, হয়তো উঠেও গেছে। কত ছোট ছোট দেখে এসেছি ওদের, কিন্তু ও তো ঝুঁকে করছেটা কি? যে কেউ দেখলে এটাকে আত্মহত্যার চেষ্টা বলে গাল ভরা নাম দেবে। কিন্তু আমরা যারা ওদের জানি তারা এই ভুল করবে না। ওদের শিক্ষাই অন্য ধারার। আমি দেখলাম ও কেমন ফোঁপাচ্ছে। এবার কেমন একটা অন্যরকম লাগলো। ডাকবো নাকি সামনে যাব বুঝতে পারছি না। তবে ও কাঁদছে এটা বুঝতে পারছি। এই বয়সে কত কিছুই বেসামাল ঘটনা ঘটে। কি জানি কি হলো, তবে ওর হাব ভাব আমার একদমই ভালো লাগছে না। হাতে ফোনটাও আনেনি যে শান্ত বৌদিকে ফোন করব। আমি না পেরে ডাকলাম, প্রিয়ম। ও যেন চমকে তাকালো, চোখ জুড়ে জলের দাগ। কি এমন হলো ও কাঁদছে? এই বয়সে বাচ্চাদের সব প্রশ্ন করা যায় না ভেবে আমি বিষয়টা এড়িয়ে বললাম, ভালো আছিস? ও সোজা হয়ে দাঁড়িয়ে মাথা নাড়ালো। ঠিক তখনই বাবু বাবু ডাকতে ডাকতে শান্তা বৌদি এসে হাজির। চোখ মুখে ভয়ের চিহ্ন। আমাকে দেখে বলল, প্রিয়মকে দেখেছ? আমি ইশারা করে দেখালাম। প্রিয়ম ততক্ষণে আবার স্বাভাবিকভাবে দাঁড়িয়ে নিচে লোক দেখছে। আগের মতো আর ঝুঁকি নেই, বরং এমনভাবে দাঁড়িয়ে আছে যেন রাস্তার ব্যস্ততা দেখছে, যেন কিছুই হয়নি। শান্তা বৌদি এতক্ষণে শান্ত হলো ছেলেকে দেখে। আমি খুব আস্তে করে বললাম, কি হয়েছে গো? শান্তা বৌদি ভুরু কুঁচকে তাকালো। ফ্ল্যাটের নিয়মই এরকম যে যত খারাপ বাজে আছে সেগুলো সযত্নে লুকিয়ে ভালো সবার সামনে তুলে ধরা। শান্তা বৌদি সেরকমটাই করতে চেয়ে বলল, কিছুই না গো, ছেলেটা ঘুমোচ্ছিল, হঠাৎ দেখি ঘরে নেই। আমি অন্যদিন হলে ওনার বিষয়টাকে প্রশ্রয় দিয়ে অন্ধ সেজে থাকতাম, কিন্তু আজ মনে হচ্ছে এটা করলে হয়তো আমাকে পস্তাতে হতে পারে। তাই বললাম, কাঁদছিল প্রিয়ম, কিছু হয়েছে? তুমি বা দাদা কি বুকে বকেছ? বৌদি এবার একটু চমকালো। ধরে পড়ে যাওয়ার ভঙ্গিতে আমার হাত দুটো ধরে বলল, বড্ড বিপদে পড়েছি বোন, আর পারছি না আমি। সে আমি আগেই বুঝেছি।
মনে মনে ভেবে বৌদির হাতটা ধরে বললাম, কি হয়েছে গো? আমি কোনোভাবে সাহায্য করতে পারি? শান্তা বৌদি এবার কেঁদে ফেলে বলল, জানি না, বুঝতে পারছি না, আমার ছেলেটা মনে হয় মরেই যাবে। আমি ভয় পেয়ে বললাম, মানে কি হয়েছে? কিছু অসুখ, খারাপ কিছু? আরে ভয় পেও না, সব রোগের চিকিৎসা আছে। আমি এক নাগাড়ে বলেই যাচ্ছি, দেখলাম বৌদি মাথা নিচু করে কেঁদেই যাচ্ছে। তারপরে আমাকে থামিয়ে বলল, এ রোগের চিকিৎসা হয় না, ডিপ্রেশন। বৌদি বলল, ছেলেটা আমার মানসিক রোগে মরে যাবে। আমি ঠিক বুঝেছিলাম ওকে, কি জানি প্রেম ঘটিত কিছু কি। এই বয়সটা বড্ড সাংঘাতিক। আমি বৌদিকে জিজ্ঞেস করতে যাব তার আগেই বলল, মাধ্যমিকের পর ছেলেটা চেয়েছিল ইতিহাস নিয়ে পড়তে, বড্ড ভালোবাসত ইতিহাস। এক্সামে 95 পেয়েছে। ভাবতে পারছো? কত বললাম তোমার দাদাকে, ইতিহাস যখন পড়তে চাইছে তাই পড়ুক। কি জেদ করলো তোমার দাদা, বলল মেয়েটা সায়েন্স নিয়ে পড়ছে আর ছেলেটা ইতিহাস। শান্তা যা বোঝে না, কথা বলো না, বলে থামলো বৌদি। আমি সবটা প্রায় বুঝেই গেলাম। ছেলেরা ইতিহাস কেন পড়তে পারবে না, আর মেয়েরা সায়েন্স না পড়ে ইতিহাস পড়ে লজ্জার নেই কেন? বিষয়ের সাথে লজ্জার কী সম্পর্ক? বৌদি নিজেকে সামলে আবার বলল, কত বলেছিল ছেলেটা, বাবা আমি অঙ্কে ভয় পাই, পরীক্ষার হলে সব তালগোল পাকিয়ে যায়। কি কেঁদেছিল। ওর বাবার একটাই কথা, মেয়ে সায়েন্স নিচ্ছে, তুই কি করে আর্টস নে, লজ্জা লাগবে না? নাক টানছে শান্তা বৌদি। খুব অসহায় লাগছে আমার। বৌদি আবার বলল, দুই ভাই বোন তো যমজ, এক আত্মা এক প্রাণ দুটোতেই। দাদা পারছে না বলে মেয়েটা বলল, বাবা আমিও তাহলে আর্টস নিই। আমি নিজেই মনেই বলে ফেললাম, আহারে। বৌদি বলল, তোমার দাদা বলল যে সে তুই আর্টস নে, কিন্তু ওকে অঙ্ক নিয়েই পড়তে হবে, পারি না বলে কোনো কথা নেই। আমি বললাম, দাদা কি পাগল হয়ে গেছে? বৌদি বলল, সে তো হয়েছে, আমাদেরও করেছে। এ কেমন কথা? ছেলে মানেই সায়েন্স নিতে হবে, আর মেয়ে সায়েন্স নিলে আর ছেলে আর্টস নিলে উনি নাকি লোক সমাজে মুখ দেখাতে পারবে না। আমি নিজের অজান্তেই বলে ফেললাম, এত ঠুনকো যার মন, তার ওই মুখ না দেখানোই ভালো। বৌদি জানি না খারাপ লাগলো কি না, আমার দিকে তাকালো, তারপর আরও ভেঙে পড়লো। মুখ দেখানোর জায়গাটা আর নেই গো। কাল অ্যানুয়ালের রেজাল্ট বেরিয়েছে, মেয়েটা আমার 89% পেয়েছে। ছেলেটার গার্ডিয়ান কল হয়েছে, কাল যেতে হবে। অঙ্কে একবারও ভালো নাম্বার পায়নি, এবার তো মনে হয় পাসও করেনি, বলেই কাঁদছে বৌদি। বুকটা কেঁপে উঠলো আমার। ছি ছি, এ তো ভালো ছেলের এ কী পরিণতি। আমি বললাম, ফেল করিনি বৌদি, তাহলে তো ফেলের মার্কশিট ধরিয়ে দিত, দাদাকে ডাকতো না। বৌদি এবার একটা আলো দেখতে পেয়ে বলল, কিন্তু তোমার দাদা তো যেতেই চাইছে না। আমি বললাম, তুমি তোর মা, তুমিও গার্ডিয়ান, তুমি যাও, গিয়ে ওকে পাশ করানোর ব্যবস্থা করো। ওকে বোঝাতে হবে অঙ্কে ভালো পেতে হবে না, শুধু পাস করলেই হবে, বাকি বিষয়গুলোতে বেশি নাম্বার পেয়ে 12টা হয়ে যাক, তারপর ইতিহাস নিয়ে গ্র্যাজুয়েশন, মাস্টার্স, রিসার্চ, যা চাইবে ও। বৌদি যেন খুশি হলো, এখন আমিও ওর কাছে খড়কুটো। বৌদি আমার হাত ধরে নিয়ে গেল প্রিয়মের সামনে, বলল, বোঝাও না একটু। আমি বললাম, মা সব বললো আমায়। প্রিয়ম চোখ ঘুরিয়ে নিল। পাশের ছাদে মেসোমশাই বড় কাজ নিয়ে কাজ ছাড়ছেন। আমি বললাম, দেখ প্রিয়ম, ওই দাদাটাকে আমি যখনই দেখি বাগানে ব্যস্ত, কিন্তু আজও একটা ফুলও ফোটে না। কিন্তু একদিন জিজ্ঞেস করেছিলাম, ফুল ফোটে না, উনি বললেন ফুটবে একদিন, সেদিন তোমায় ডেকে দেখাবো। আমি বললাম, বাবা একটু একটা ভুল করেছে, ক্ষমা করে দেওয়া যায় না? প্রিয়ম চুপ। আমি বললাম, একটা বছর মুখ বুঝে অঙ্কটা সহ্য করে নে, শুধু পাস করলেই হবে। প্রিয়ম এবার কেঁদে বলল, কাকিমণি আমি ফেল করেছি, গার্ডিয়ান কল হয়েছে। আমি বললাম, তাহলে তো মার্কশিট দিয়ে দিত, গল্প করার সময় নেই স্কুলের। কাল বলবে ভালো করে পড়াশোনা করতে বলো, রেজাল্ট দেবে, হয়তো খারাপ নাম্বার, বাট ফেল না। প্রিয়মের ঠোঁটে হাসির রেখা, চোখের জল হালকা, মায়ের হাত ধরে নিচে চলে যাচ্ছে। আজ লিফটে দেখা ওর সাথে, বলল সামনে পরীক্ষা, খুব টেনশনে আছি। আমি বললাম, অঙ্ক কেমন? ও বললো, পরপর 68 আর 71 পেয়েছিলাম, এর বেশি পারবো না। আমি হেসে বললাম, দরকারও নেই, ইতিহাস পড়তে গেলে এটুকুই যথেষ্ট। আমরা দুজনেই হেসে পড়লাম। কী যুগে দাঁড়িয়েছি না আমরা! বাচ্চারা কি পড়বে সেখানেও শান্তি নেই। বোন সায়েন্স পড়লে দাদা আর্টস পড়লে লজ্জা, জানি না এইভাবে আমাদের নিজেদের শিক্ষিত বলি কিভাবে। ওদের বাঁচতে দিন ওদের মতো করে, ভালোবাসায় ভালো থাকুক ওরা।
তাহলেই তো ওদের হাত ধরে একদিন আপনিও গর্ব করতে পারবেন।